আমি রাজাকারদের হাতে ধরা পড়েছি, বাট আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বুঝলো? আমি এটা ইতিহাসে আছে, আমার মুখের কথা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে আছে। রাজাকাররা আমাকে ধরেছে, আমি গ্রেনেড চার্জ করছিলাম, গ্রেনেড ব্রিজ উড়ানোর জন্য গ্রেনেড চার্জ করছি, গ্রেনেড পানিতে পড়ছে, আমাকে ধরে ফেলেছে। এখন আমাকে একটা ট্রাকে নিয়েছে, সেই ট্রাকে আরো লোক আছে। তো এখানে ট্রেন আসতেছে মুন্সিগঞ্জ রেল স্টেশন, এখানে ট্রেন আসতেছে, গেট এখানে বন্ধ করা হয়েছে, ট্রেন আসতেছে। পিছনে একজন রাজাকার ছিল আমাদের পাশের গ্রামের, আমাকে চিনে বলছে তুমি আমাকে সব আমাদের দিতে, তুমি এখানে কেন, তোমাকে এখানে কে আনলো? আল্লাহ আমাকে হেফাজত করে আমাকে দিচ্ছে। ওই যে ট্রেন আসছে, আমাকে আমি তো ছোট না, আমার এই উঁচু করে নামাই দিচ্ছে, বলে তাকাবো না, সুন্দর করে দেবো। তাহলে আমি সেই আমি আল্লাহ বাসায় রেখেছে, বেঁচে আছি। তোমাদের সাথে দেখা এরকম বহু লোকের সাথে দেখা হয়েছে বহু জীবনে, না হলে তো 100, 200, 1000, 2000 মিটিং করেছি, তাই না? অনেক বড় বড় জায়গায় মিটিং করেছি। তো এই যে আল্লাহ বাঁচিয়ে রাখলেন, এই বঙ্গবন্ধু ডাকে আমরা গেলাম, তখন তো আর আমার তার বউ ছেলে মেয়ে নাই, বিয়ে করি নাই, আমার মা বাবাকে ফেলে গেছি। তাহলে তোমরা এই বঙ্গবন্ধুর প্রতি, মুক্তিযোদ্ধার প্রতি, বাংলাদেশের পতাকার প্রতি, বিশ্বের মানচিত্রের প্রতি, বাংলাদেশের ভৌগোলিক সীমানার প্রতি অকুণ্ঠ চিত্তে কৃতজ্ঞ থাকবে। কেউ তোমাদের এখান থেকে ছড়াতে পারবে না। যে রাজনীতিবিদ আসুক, রাষ্ট্র চালাও, বাট দেশের সমাজ, দেশের যে ভৌগোলিক সীমানা, এটা রয়েছে। তোমারও আছে, তুমি রাষ্ট্র চালাও, তোমার রাষ্ট্র চালানোর জন্য অধিকার আছে, ক্ষমতা আছে, জনগণ ভোট দিয়েছে, বাট আমার অধিকার আছে এই রাষ্ট্রে বসবাস করার, এই রাষ্ট্রের কথা বলা, ঠিক না? সেই জন্য আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য চিন্তা করছি। তাহলে এই গেল নীতি নৈতিকতা, দেশপ্রেম কাকে বলে। এখন দেখো, এখন দেখেছি সবই করতে এই প্রিন্সিপল অফ গুড গভর্নেন্স। হোয়াট ইজ গুড গভর্নেন্স? আমরা এখানে বলে দিয়েছি, গুড গভর্নেন্স দেখো, রুল অফ ল, ট্রান্সপারেন্সি, কনসেনসাস ওরিয়েন্টেড, অ্যাকাউন্টেবিলিটি, ইফেক্টিভনেস এন্ড এফিশিয়েন্সি, ইকুইটি এন্ড ইনক্লুসিভনেস, রেসপন্সিভনেস প্রিন্সিপল, পার্টিসিপেশন। ঠিক আছে? এগুলি গুড গভর্নেন্সের। আর কি দেখো, ন্যায় বিচার, দাড়িপাল্লা নিয়ে বোঝানো হচ্ছে। এবার তো তুমি হর অনুসারে যখন তোমরা এই বাজারের জিনিস কিনতে, আমি তা বলবি না, কম দিলে তোমার শরীর থেকে বুঝতে হবে, এটা বুঝতে হবে। রাইট, সঠিক চিন্তা করছো? এই যে অবস্থা আল্লাহ তাআলা তরফ থেকে, এবং তোমরা কত সৌভাগ্য, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তুমি যা ইচ্ছা তাই তুমি জানতে পারছো, শিখতে পারছো, দেখতে পারছো। এখানে খারাপ জিনিসও আছে, ভালো জিনিসও আছে, তুমি ভালোটা নিবা, খারাপটা নিবা। এই গুড গভর্নেন্স যা আছে তার উল্টোটা ব্যাড গভর্নেন্স। তবু আমি এখানে বলে দিয়েছি, ব্যাড গভর্নেন্স ইজ when any one of the aspect of good governance is absent. যেখানে good governance নাই, সেটা bad governance. Then there is the gradual development of conflict and condition which slowly undermine the basic aspect of economic and social stability. The most marked features of bad governance are the increase of corruption and abuse of power. However, at this stage of the
degeneration of the system of governance. There is still room and space for fighting back and to overcome the causes that created bad governance and gradually returning to the functional system of good governance. This stage of bad governance is a stage in between a stable from governance and the total absence of governance. No governance kake bole? No governance means where only the mass of governing system exists, but the fact no governance ekhane ki seta ami ব্যাখ্যা দিয়েছি। No government means where only the mass and governing system exists, but the fact this substance has completely disappeared. The test of no governance is the extent to which the principle of the rule of law have ceased to exist. If the most fundamental aspect of the rule of law have deteriorated to an extent that it is no longer workable, then what exists is no governance. No governance means that no one takes responsibility in real terms for things that go wrong, include within the economy itself. Corruption and the abuse of power are no longer treated as abnormality. They become a normal way of life. Within such a context, the administration of justice and enforcement of law happens only in the most superficial way. The appearance of public instruction remains, but public instruction falls in failing to perform the duties and they are interested. Good job. अच्छा ना आईसीटी आगे ना पड़े আমি বিদেশে যদি তুমি লেখাপড়া তাহলে আমার এবং আমি কোনোদিন 5টার অফিস রাত 8টার আগে বাসায় যাই কেন কাজ শেষ করেছি আমি তো বেশিরভাগ ইউনিভার্সিটি ছিলাম বিচার যে একটা লোক অনেক দূর থেকে আসছে সে আবার বাইকে আসতে আমার উকিল আর মৌলী দুজন মিলে যদিও আমার আল্লাহ তাআলার অশেষ রহমত আমার ছিল যে আমি এইসব লাইনের মধ্যে নাই তারপরে তোমার আশেপাশে তো আমার সেই জন্য তোমরা যখন অফিস করবা এই নীতি নৈতিকতা যে তুমি শিখলে তুমি যদি 9টার অফিস তোমার আর যারা আছে তাদের মস্ত দেরি থাকবে দেরি উনি তো 9টা থেকে 10টা আমরা আরো আধা ঘন্টা পরে যাই তাই বলতে যে স্যার গাড়ি লেট ছিল রাস্তা জ্যাম কেমন এই রাস্তা জ্যাম এই কথা বললে যদি আপনি তাহলে মাফ করে দেন কেন তুমি যখন জানো আমরা এখানে আইবো বলে 6টায় আমি তো শুনেছি রাত 3টা সব ছিল তাহলে আমি 6টায় উঠে গেছি ও জালালকে বলেছি তুমি 7টার মধ্যে আমার বাড়িতে চলে আসবে আমরা যেদিন ক্লাসে ছিলাম আগে আসি তারপরে গাড়ি চলছে মানে আমি দেখেছি আমি আমি রোড থেকে আসবো সে অনেক দূর থেকে আসবে তার রোডে গাড়ি নাই সে আস্তে আস্তে 8টা বাজে আমরা 8টার সময় এই সিটি কলেজের ওখান থেকে বাসে চলছে পাশে তাই সে আসছে তারপরে আমি রেডি হয়েছিলাম 1 সেকেন্ডও তার সাথে আমরা আসলাম এসে রিক্সা নিয়ে আসলাম এসে বাসে আসলাম এসে আবার এখানে বাস ওই দূরে নামে গেছে এর দূর আসে আমার সেই দালা যাতে টেম্পু নিয়ে তো আমরা চেষ্টা করেছি তাও আমরা অনেকটা টাইম নিয়ে আসছি আমাদের যে মিটিং ম্যাডাম উনি আসতে পারেন কারণ আজকে
পরিস্থিতি বেশি একটা নানা রকম ভাবে গাড়ি ঘোড়া চলছে যাই তো তোমরা চাকরি ভালো পাবা দেশের জন্য মানুষের জন্য পরিবারের জন্য তুমি চিন্তা করবা চেষ্টা করবা ভালো রাখার জন্য পিতা মাতাকে বেশি ভালোবাসবা আদর করবা মনে করবা যে পিতা মাতা তোমাকে শিশু অবস্থায় যা করেছে এখন তোমার তাই তোমার পায়ের উপরে ফেলাই দিবে তুমি তো অনেক টাকা কামাই করছো না তোমার পায়ে ব্যথা দিবে না ব্যথা সারবে ভাগ নেবে নেবে কি ব্যথার কোনো ভাগ কেউ তুমি কবরে যাওয়াবে তোমার ভাগ তাই বলে তোমার দায়িত্ব নয় যে তুমি তাকে দেখবা না তা নয় দেখবা অবশ্যই দেখবা বেশি করে দেখবা কিন্তু অন্যের ঘাড়ে চাইবে অন্যকে ঠকিয়ে নিজের পরিবারের জন্য করবা না তোমারটা হবে কি হবে না সেটা তো আল্লাহর কাছে জানা আছে তোমাকে কি দেবে তুমি সব চেষ্টা করে পারবে যদি আল্লাহ তোমাকে না দেয় তুমি বেশি চেষ্টা লাগবে না খালি পরিশ্রম করবা আল্লাহর তরফ থেকে দেখবে ঠিক আছে আমি কিন্তু বলবো না যে তোমাদের তো বাস্তবে শুনছি তা না আমি বাস্তব কথা বলছি ঠিক আছে আমি গ্রাম্য কৃষকের সন্তান আমি তো অতিরিক্ত সচিব হয়েছি আমাকে সরকার সচিব করে না ওদের না আমাকে এই কয়দিন আগে একটা জায়গায় এক জায়গায় বসার একটা সুযোগ ছিল আমি যাই তাহলে নাম তো দিতে পারি আল্লাহ তোমাকে খাওয়াইলে তুমি খাবো না খাওয়াইলে না খাবো এখন তোমার বাবা এখন তোমার উপর আশা করে আসছে যে আমার ছেলে একটা চাকরি পাবে তারপরে আমাদের সংসারটা উন্নত হবে তোমাদের কারোরই অবস্থা এরকমের নয় যে কারোর বাবা ইটের ভাটা আছে তবে গত একটা কোর্সে একটা ছেলে হয়েছিলাম করেছেন বাট সে এখানে ট্রেনিং নিতে আসছে ওর বাবার ইটের ভাটা আছে গাড়ি বাড়ি আছে কেন তুমি আসছো পাঁচশো জিজ্ঞেস করলাম তো বললেন যে স্যার বাপে তেমন একটা কারণ তার বাচ্চাকে সে যা রেখে দেবে তাতে তুমি পাবা তুমি এখন পরিশ্রম ভালো কাজ ট্রেনিংটা নিয়ে যাও বুঝতে পারলে তাহলে যারা তোমরা এখানে ট্রেনিং নিতে আসো তোমরা অনেক এই ইন্টারভিউর মাধ্যমে অনেক কষ্ট করে আসছো তো কষ্ট করে আসে 14 দিনের ট্রেনিং তো কিছু না 14 দিন খুব শর্ট টাইম এরপরে এখানে ইংরেজি হয় কোর্স হয় আরো অনেক কোর্স হয় সেসব কোর্স যদি করতে পারো এত সুযোগ তো দুনিয়াতে তোমাকে কেউ দেবে থাকা খাওয়া হ্যাঁ জামাই আদর করে আবার যাওয়ার সময় টাকাও চলে যাওয়া সে বাসে আবার কি গেতে দেওয়া টাকা হচ্ছে স্যার হ্যাঁ স্যার আমাদের ট্যাক্স কৌশল হচ্ছে স্যার আমাদের এই টাকা হ্যাঁ তুমি মোবাইল ব্যবহার করতে ওটা তো আমার ট্যাক্স দিয়েছি স্যার সেটা বললাম না তা তো দিবাই তুমি দিচ্ছ বললে তো কথা বলতে পারো তোমার যদি তোমার একদম মায়ের সাথে কথা বলতে তাহলে তো মায়ের সাথে কেমন কথা বলতে অবশ্যই ফোন দেবে ফোন যখন তুমি করবে তখন তারা ফোন আবিষ্কার করেছে যারা ফোন বাংলাদেশে আনছে পরিচালনা করছে তারা ব্যবসা করছে তারা তো একটা কোনো থেকে টাকা নেয় বিনা টাকায় তো তোমার দেবে না আমি ইশারা দিতেছি আমার পকেটের মধ্যে এই যে আমি এটা চার্জ দিয়ে নিয়ে আসছি আমার মনে নাই আমার একটা টেনশন হলো আমি তোমাদের সাথে কথা বলছি সে তো আমার এখানে লাগাই দিল নাকি হ্যাঁ তার সাথে নাই সেরকম চিন্তা করতেছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কোনো অসুবিধা নাই এবার আসো তুমি আসো তুমি আসো বলো কি ক্লাস করলে ক্লাস সম্পর্কে তোমার আইডিয়া কি তুমি কি ভালো শিখলে না শিখাতে পারলাম কি পারলাম না ফার্স্টে আমাকে এসেছে প্রথম থেকে নীতি নৈতিকতা তো আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা যে কোনো কাজ করি না কেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের নীতি নৈতিকতা মাইনে তো আবার কাজ করতে হবে তো নীতি নৈতিকতা যদি না থাকে আমাদের মধ্যে তাহলে কোনো কাজ করে আমরা আগাইতে পারতাছি না তো সেক্ষেত্রে আমাদের নীতি নৈতিকতা কীভাবে করবো যেমন আমরা কোনো কাজ যদি করি ওই কাজের প্রতি আমাদের কোনটা ভালো আছে কোনটা মন্দ আছে ওইটা আগে বিবেচনা করতে হবে আমরা সর্বক্ষেত্রে ভালোটা করি
এবং খারাপটাকে সবসময় দূরে রাখবো। তারপরে আসে কি আমাদের দেশপ্রেম। তো দেশপ্রেম আছে কি আমাদের দেশের প্রতি সবসময় ভালো দেখাতে হবে, আর দেশ সবসময় যেন উন্নতির দিকে যায় এরকম কোনো কাজ করতে হবে সবসময় ক্ষেত্রে। এবং রাষ্ট্রে এমন কোনো কাজ না করি আমরা যেগুলো দেশের ক্ষতি করবো, এমন কোনো কাজ আমরা করবো না, করি না। তো সবসময় আমরা চিন্তা করবো দেশ এবং রাষ্ট্রের প্রতি যেন ভালো কাজ হয়। আমরা হচ্ছে আমাদের দুপুরের পরে যে ক্লাসটা ছিল সেখান থেকে আমরা স্যারের যে বক্তব্যগুলো শুনেছি, এর ভিতরে প্রথমতই হচ্ছে আমাদের দেশাত্মবোধক যে ঐতিহাসিক যে ঘটনাগুলো বা এর কিছু অপশন স্যার আমাদের মাঝে তুলে ধরেছে, যেটা হচ্ছে আমাদের দেশপ্রেমের জন্য কি কি করতে হবে বা আমাদের দেশের কিছু ইতিহাসের, তারপরে হচ্ছে ব্যক্তিবর্গ যে মানুষগুলো আমাদের দেশ স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে বা তাদের লিড অনুযায়ী যে আমরা কাজগুলো করেছি, এগুলো স্যার আমাদেরকে হচ্ছে তার বক্তব্যের মাধ্যমে হচ্ছে বুঝিয়েছে। আমাদের প্রধান ছিল হচ্ছে আমরা সততার সাথে কিভাবে কাজ করব, কিভাবে হচ্ছে এগিয়ে যাব, মূল্যবোধ, নৈতিকতা এবং হচ্ছে আমাদের সহানুভূতিশীলতার মাধ্যমে আমরা কিভাবে দেশের একজন প্রকৃত নাগরিক হয়ে উঠবো, এটা সম্পর্কে আমরা স্যারের ক্লাস থেকে আজকে জানতে পারছি। তো আমরা সবাই চেষ্টা করব স্যারের এই কথাগুলো সব মেনে চলার জন্য এবং আমাদের মধ্যে দেশপ্রেম হচ্ছে, তারপর কি বলে ধর্মীয় যে বৈষম্যতা আছে সবকিছু দূরে রেখে আমরা শান্ত, সৃষ্ট এবং সুন্দর একটি দেশ করতে সাহায্য করবো। বক্তব্য শুনেছো? স্যার আপনাকেও ধন্যবাদ। আমি জানি না আমি কতটুকু তোমাদেরকে শিক্ষা দিতে পেরেছি। যদি আমার বক্তব্যের মাধ্যমে তোমাদের কোনো উপকার হয়ে থাকে, তোমরা উপকৃত হয়ে থাকো এবং তোমাদের দ্বারা রাষ্ট্র, সমাজ, পরিবার উপকৃত হয়ে থাকে, তাহলে আমি নিজেকে ধন্য এবং সার্থক মনে করব। আমি আশা করি এই প্রতিষ্ঠান তোমাদেরকে যা দিয়েছে সেটা হলো তোমাদের পুঁজি, যে সার্টিফিকেট তোমরা পাবা সেটার ভিত্তিতে তোমরা দরখাস্ত করে বিভিন্ন জায়গায় তোমার চাকরি পাওয়ার একটা অধিকার জন্মাবে এবং সেই সার্টিফিকেটে যারা দিল, যিনি দিলেন, যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যিনি এই প্রতিষ্ঠান পরিচালনায় অবদান রাখছে, তার সাথে যারা কাজ করছে, যেমন আমাদের শারমিন সহ, তারা সবাই তোমাদের কোনো একটা সুখবর পেলে তারা খুশি হবে, প্রতিষ্ঠান খুশি হবে, তোমরা খুশি হবে। সুতরাং আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল কামনা করি এবং আমার জন্য দোয়া করবে এই প্রত্যাশা করছি।